আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা ভালো করে বলেছে। অনেকগুলা আইন পড়ছি, এর মধ্যে গতকালকে আমরা শেষ করলাম হচ্ছে শিশু আইন। আজকে আমরা শুরু করব হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 সালের 11 নম্বর আইন এবং 10 এপ্রিল 2002 রাষ্ট্রপতির সম্মতিতে এই আইনটা সংগৃহীত হয়েছে। সর্বশেষ সংশোধনী হয়েছে 2019 সালের 14 নম্বর আইন হিসাবে। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনের 1 ধারা। এই আইন আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 হিসাবে অভিহিত হবে এবং অবিলম্বে কার্যকর হবে। 1 ধারা। 2 ধারা হচ্ছে সংজ্ঞা। প্রথমে হচ্ছে 2 এর পথে অপরাধ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। পথে হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। তাহলে অপরাধটা কি? আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ যেগুলো আছে সেগুলো, অর্থাৎ আমরা সহজেই অপরাধ মনে করতে পারি যে নিয়মের বাহিরে যেগুলো করে সেগুলোই হচ্ছে অপরাধ। আর হতে হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলা কি? এখানে অনেকগুলোই কোটেশন দেওয়া আছে, আমরা এই 1 2 3 4 এইরকম না বলে আমরা কি করব, সংক্ষিপ্ত আকারে মনে রাখবো। অর্থাৎ কোন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে, বেআইনিভাবে বল প্রয়োগ করে কোন ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান যদি কেউ চাঁদা আদায় করে, যা মালামাল দাবি করে, আদায় করে বা অর্জন করে বা সুযোগ সুবিধা আদায় করার চেষ্টা করে, কিসের মাধ্যমে? বেআইনিভাবে বল প্রয়োগ করে বা ভয়ভীতি প্রদর্শন করাইয়া চাঁদা আদায় বা সাহায্য চাওয়া, মালামাল দাবি আদায় করা বা সুযোগ সুবিধা আদায় করা বা চেষ্টা করা। তারপরে বলছে স্থল, জল, রেলপথ, আকাশপথ চালকের ইচ্ছার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। স্থল, জল, রেলপথ অর্থাৎ কি করলো, রাস্তার মধ্যে ব্যারিকেড দিল, লঞ্চ, স্টিমার যেগুলো আছে সেগুলাকে প্রতিবন্ধকতা করলো, রেল লাইন বাধা সৃষ্টি করলো, আকাশপথে চালকের ইচ্ছার বিরুদ্ধে। অর্থাৎ আকাশপথে কি, যেটা হচ্ছে বিমানের পাইলটকে হুমকি ধমকি দিল যে আপনি কি করবেন, এই দিক ছাড়া অন্য কোনো দিকে যাইতে পারবেন না। এইরকম যদি কেউ করে বা গতি পরিবর্তন করে তাহলে সেটা কি হবে, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হবে। তাছাড়াও আছে ইচ্ছাকৃত যানবাহনের ক্ষতি সাধন করা, ইচ্ছাকৃত সরকার বা কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বিনষ্ট বা ভাঙচুর করা। তাহলে কোনো ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি বিনষ্ট বা ভাঙচুর করলে সেটাও কি হবে, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হবে। তারপরে বলছে কোনো ব্যক্তির অর্থ, সোনা দানা, মূল্যবান জামানত, কোনো বস্তু, যানবাহন ছিনাইয়া নেওয়া বা ছিনতাই করা বা চেষ্টা করা, জোরপূর্বক যদি কেড়ে নেওয়ার চেষ্টা করা, তাহলে সেটাও কি হবে, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হবে। তারপরে আবার কি বলছে, যে কোনো স্থানে, বাড়িতে, ঘরে, দোকানপাটে, হাটে, বাজারে বা কোনো প্রতিষ্ঠানে, যানবাহনে পরিকল্পিতভাবে বা আকস্মিকভাবে একক বা দলগত শক্তি বা মহড়া বা দাপট বা ভয়ভীতি বা ত্রাসের সৃষ্টি করা বা অরাজকতা সৃষ্টি করা, সেটা কি হবে, আইন শৃঙ্খলা বিঘ্ন অপরাধ হবে। তারপরে বলছে কোনো ব্যক্তিকে টেন্ডার, ক্রয় বিক্রয়, গ্রহণ বা দাখিলে জোরপূর্বক ভাবে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা যদি সৃষ্টি করে তাহলে সেটাও কি হবে, সেটাও আইন শৃঙ্খলা বিঘ্ন অপরাধ হবে। তারপরে বলছে কোনো সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে তার নিকট আত্মীয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভয়ভীতি প্রদর্শন করে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি। কি, আত্মীয়কে, কোন সরকারি কর্মচারী বা কর্মচারীর কোন আত্মীয়, তারা কি করলেন, আপনি ভয়ভীতি প্রদর্শন করলেন যাতে আপনি আপনার দায়িত্ব পালন করতে না পারেন।
সেই জন্য সেটাও কি হবে, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হবে। তাহলে এখন আমরা এক কথায় কি ধরে নিতে পারি যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধটা কি? আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এটাই হচ্ছে, এইটার সংজ্ঞার মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে চাঁদা দাবি করা, ভয়ভীতি দেখানো, মূল্যবান জামানত নেওয়া, গাড়ি ছিনতাই করা, গাড়িতে আগুন দেওয়া, বা রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, জল স্থল নৌপথে আকাশপথে তার ইচ্ছার বিরুদ্ধে চালু করা, বা কি করা, টেন্ডার নেওয়া, এইসব কাজ করলে সেটা কি হবে, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে গণ্য হবে। এরপরে আর যেগুলো আছে ওইগুলো আমাদের জন্য তেমন একটা প্রয়োজন নাই, শুধু এখানে আরেকটা আছে সংবিধিবদ্ধ সংস্থা, সেটা হচ্ছে বর্গীয় জ, কোনো আইনের দ্বারা বা আইনের অধীনে প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ, সংস্থা বা কর্পোরেশন বা প্রতিষ্ঠানকে বোঝাবে। তাহলে সংবিধিবদ্ধ সংস্থা কি? সংবিধিবদ্ধ সংস্থা হচ্ছে কোনো আইন দ্বারা বা আইনের অধীনে প্রতিষ্ঠিত কোনো কর্তৃপক্ষ, সংস্থা, কর্পোরেশন বা প্রতিষ্ঠানকে বোঝাবে। 2 এর বর্গীয় জ। তারপরে হচ্ছে 3 ধারা, এই আইনের প্রাধান্য। অন্য আইনে যাই থাকুক, যখন এই আইন শৃঙ্খলা বিঘ্নকারী কোনো অপরাধ হবে, তখন সেই অপরাধটা এই আইন অনুযায়ী তার ব্যবস্থা নিতে হবে। 3 ধারা। 4 ধারা হচ্ছে অপরাধের শাস্তি। কেউ যদি আইন শৃঙ্খলা অপরাধ করে, তাহলে তার কমপক্ষে 2 বছর এবং সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে। 4 ধারা। আর যদি দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি এই অপরাধ করে, সংবিধিবদ্ধ সংস্থা বা কর্তৃপক্ষকে আর্থিক ক্ষতি করে বা আদালত উপযুক্ত মনে করলে সেই ব্যক্তিকে ক্ষতিপূরণ বা সরকারি দাবি অনুযায়ী আদায় করতে হবে। তাহলে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের জন্য। এক হচ্ছে তার শাস্তি হবে, আর একটা হচ্ছে সরকার বা আদালত মনে করলে সেটার উপর নির্ভর করে তাকে ক্ষতিপূরণ দেওয়ারও আদেশ দিতে পারবেন। 4 ধারা। 5 ধারা হচ্ছে অপরাধ সংগঠনের সহায়তার শাস্তি। অর্থাৎ এই আইনে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য সহায়তা করে, তাহলে তার শাস্তি হবে কি, 4 ধারা অনুসারে। তাহলে 4 ধারা যে দণ্ড আছে, সেই দণ্ড তার সহায়তার জন্য শাস্তি হবে। তাহলে সহায়তার শাস্তি কি 5-এ নাকি 4-এ? Sandra, Sandra. 5-এ না, শাস্তি হবে 4-এই, কিন্তু বলছে 5-এ। সংজ্ঞাটা বলছে কি, কোন অপরাধ সংগঠনের জন্য সে শাস্তি পাবে কি, 4 ধারা, কিন্তু সহায়তা করার জন্য সে 5-এ বলছে, কিন্তু শাস্তি পাবে 4 ধারা। তারপর হচ্ছে 6 ধারা, মিথ্যা মামলা অভিযোগ দায়েরের শাস্তি। অর্থাৎ এই আমরা 5 ধারাটা যেটা, এটা হচ্ছে আমরা ওই যে দণ্ডবিধি আইনের 109 এর মতো আর কি, যে 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 অপরাধ করবে সেই অপরাধের সাথে তারা মিলাবে, বা 34-এর মতো করে কি, 34-এর মতো করে, যে সব অপরাধ সংগঠনের জন্য সহায়তা করার জন্য তার শাস্তি। তারপরে হচ্ছে 6 ধারা, মিথ্যা মামলা বা অভিযোগ দায়েরের শাস্তি। মিথ্যা মামলা বা অভিযোগ যদি কেউ দায়ের করে, তাহলে যে ব্যক্তি এই আইনের প্রতিসাধনের জন্য মিথ্যা মামলা জানিয়েও কি করলো, অভিযোগ করলো বা মামলা করলো, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে 6 ধারা অনুসারে। তারপর হচ্ছে 7 ধারা, অপরাধ সংগঠনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, অস্ত্র ইত্যাদি কার্যক্রম। এখন সে কি করলো, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করতে গিয়া একটা গাড়িতে কি করলো, যন্ত্রপাতি ব্যবহার করলো, অস্ত্র, যানবাহন, অর্থ, মালামাল, সম্পদ, ঠিক আছে, এইগুলা ব্যবহার করলো। যেমন যানবাহন, গাড়ি নিয়ে গিয়ে আরেকটা গাড়িতে আগুন দিল, অস্ত্র নিয়ে গিয়ে আরেকজনের ভাঙচুর করলো, এই মালামাল গুলা কি হবে, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। অথবা দেখা গেছে যে একজনের দোকান থেকে এই মালামাল গুলা নিয়ে গেছে, কি, মালিকের অনুমতি ব্যতীত নিয়ে গেছে, তখন তার এটা বৈধ মালিককে ফেরত দেওয়া যাবে। 7 ধারা। তাহলে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি, অস্ত্র এর পিলিবন্দোজের ব্যবস্থা কি? তাহলে সেটা হবে দ্রুত বিচার আইন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের 7 ধারা অনুসারে, যদি সেটা কোনো অপরাধের সাথে সংগঠন করে, অপরাধ সংগঠনে ব্যবহৃত হয়, তাহলে যে মালামাল, অস্ত্র, যানবাহন, অর্থ, সম্পদ কি হবে,
রাষ্ট্রের অনুকূলে সেটা বাজেয়াপ্ত হবে। আর যদি এটা কোনো ব্যক্তির অবৈধভাবে তারা নিয়ে আসে এই অপরাধ সংগঠন করে, তাহলে সেই মালিককে, বৈধ মালিককে এটা ফেরত দিবারও আদেশ দিতে পারবেন। 7 তারপরে হচ্ছে 8 দ্বারা দ্রুত বিচার আদালত গঠন। দ্রুত বিচার আদালত কি করবেন? সরকার প্রত্যেক জেলায় বা মহানগরে এক বা একাধিক আদালত গঠন করবেন এবং সরকার বিশেষ ক্ষমতার মাধ্যমে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই আদালতের বিচারক নিযুক্ত করবেন। তাহলে দ্রুত বিচার আইনের বিচারক হবেন কে? দ্রুত বিচার আইনের বিচারক হবেন কে? দায়রা জজ, জেলা ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কি হয়েছে প্রথম শ্রেণী? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই দ্রুত বিচার আদালতের বিচারক হবেন। তারপরে হচ্ছে 9 ধারা আদালতের এখতিয়ার। অন্য আইনে যাই থাকুক, এই আইনের অপরাধ দ্রুত বিচার আদালতেই বিচার হবে। আর সাব ইন্সপেক্টরের নিচে নয় এমন অফিসারের অভিযোগ ব্যতীত এই অপরাধ আমলে নেওয়া যাবে না। তাহলে দ্রুত বিচার আইনের অপরাধ কার অভিযোগ ব্যতীত আমলে নেওয়া যাবে না? দ্রুত বিচার আদালত। কার অভিযোগ ব্যতীত দ্রুত বিচার আদালত অভিযোগ আমলে নেবেন না? কমপক্ষে সাব ইন্সপেক্টর। ক্ষমতাপ্রাপ্ত নাকি? হ্যাঁ, কমপক্ষে সাব ইন্সপেক্টর বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তির অভিযোগ ছাড়া এটা কি করতে পারবেন না? আমলে নিতে পারবেন না। এই আইনের সাথে যদি অন্য কোনো অপরাধ সংগঠন হয় তাহলে সেটাও কি করা যাবে? দ্রুত বিচার আইন আদালতে বিচার করা যাবে। তাহলে দ্রুত বিচার আদালত কি, এটা কি আদালত কি বড় আদালত নাকি ছোট আদালত? ছোট আদালত। এটা হচ্ছে বড় আদালত এবং এটা শাস্তির মেয়াদও কি বেশি। অতএব এটার সাথে যদি কোনো অন্য অপরাধ হয় সেই ক্ষেত্রে এই আদালতে এটার বিচার করা যাবে। তারপরে হচ্ছে 10 ধারা বিচারের পদ্ধতি, যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হলে এটার বিচার কিভাবে হবে। এখন বিচারের পদ্ধতি হচ্ছে যে এটা ফৌজদারি কার্যবিধি আইনের 22 নম্বর অধ্যায় অনুসারে করতে হবে। তাহলে ফৌজদারি কার্যবিধির 22 অধ্যায় কি বলছে? ম্যাজিস্ট্রেট আদালতের বিচার নাকি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার নাকি দায়রা জজ আদালতের বিচার? ফৌজদারি 22 অধ্যায়ে কোন আদালতের বিচারের কথা বলা আছে? দায়রা জজ আদালত, ম্যাজিস্ট্রেট আদালত নাকি সংক্ষিপ্ত বিচার? স্টেট। এটা হচ্ছে সংক্ষিপ্ত বিচার। 22 অধ্যায়, 20 অধ্যায় হচ্ছে ম্যাজিস্ট্রেট, 22 অধ্যায় হচ্ছে সংক্ষিপ্ত বিচার, আর 24 অধ্যায় হচ্ছে দায়রা আদালতের। তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে এটা কি করবেন? সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন এবং তুই যে বলছে যদি আসামি হাতে নাতে ধৃত হয় সেই ক্ষেত্রে পুলিশ অফিসার 24 ঘন্টার ভিতরে আদালতে প্রাথমিক তথ্য বিবরণী সহ রিপোর্ট দিবেন। হাতে নাতে ধৃত হইলে তাকে 24 ঘন্টার ভিতরে আদালতে দিবেন এবং পরবর্তী 7 কার্য দিবসের মধ্যে চার্জশিট বা অভিযোগপত্র পেশ করতে হবে। তাহলে পুলিশ অফিসার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের আসামিকে কত সময়ের ভিতরে আদালতে প্রেরণ করবেন? 24 ঘন্টা। 24 ঘন্টা। হাতে নাতে ধৃত হলে 24 ঘন্টা। হাতে নাতে ধৃত হইলে 24 ঘন্টার ভিতরে আদালতে পেশ করবেন এবং চার্জশিট কতদিনের ভিতরে দিবেন? 7 দিন। 7 দিন। 7 কার্য দিবসের মধ্যে চার্জশিট দাখিল 7 করবেন। কার্যদিবস। আর আদালত এই 7 কার্য দিবসের ভিতরে আদালত চার্জশিট পাওয়ার পরে মামলা নিষ্পত্তি করবেন কতদিনে? 30 কার্য দিবস। আদালত কার্যদিবস। 30 কার্য দিবসের ভিতরে মামলা নিষ্পত্তি করবেন।
তারপরে বলতেছে যদি আসামি হাতে নাতে ধৃত না হয় বা আত্মসমর্পণ না করে, তাহলে তার বিরুদ্ধে আপনি কি করবেন? 7 দিনের ভিতরে অভিযোগপত্র আদালতে দাখিল করবেন। আপনি যখন আসামির গ্রেপ্তার করতে পারেন নাই, তখন আপনি কি করবেন? 7 দিনের ভিতরে আদালতে অভিযোগপত্র দাখিল করতে হবে। আর আদালত এটা পাওয়ার 30 দিনের ভিতরে কি করবেন? বিচার সম্পন্ন করবেন। এটা আসামির অনুপস্থিতিতে বা আসামির ধৃত করা না হইলেও সেই ক্ষেত্রেও একই সময়ের ভিতরে রিপোর্ট দিতে হবে। 60 নাকি? মনে হয় 60 কার্য দিবস চলছে। না, 60 না, 60 60 না, এটা তো 60 তারপরে তো আছে 30 কার্য দিবস। 60 তো হওয়ার কথা না, এটা তো 30 হওয়ার কথা। না স্যার, সর্বশেষ যখন কি করতে পারবে না আপনারা এটা আবার তখন মাদকে 30 নিয়ে কার্য যাইয়েন না কিন্তু। যেহেতু আপনারা বলছেন, ঠিক আছে, আমি একটু দেখিনি, কারণ আমারও ভুল হইতে পারে। ষাট কোনো জায়গায় নাই, 30 দিন, 30 কার্য দিবস। ঠিক আছে, হাতে নাতে গ্রেপ্তার হইলেও 30, পলাতক হইলেও 30, সব জায়গায় 30 কার্য দিবসের ভিতরে মামলা নিষ্পত্তি করবে। যাতে এরকম যখন আপনারা একটু বাধা দেন, তখন আমার একটু চাওয়া হয়, আর তাহলে তো আর চাওয়া হয় না। আপনারা 60-এর কথা বলতেছেন, এটা হচ্ছে মাদক দ্রব্য, 60-এর কথা বলা আছে। তারপরে হচ্ছে দ্রুত বিচার আইনের 11 ধারা, আসামির অনুপস্থিতিতে বিচার। তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার আমরা আর কোন কোন আইনে পাইছিলাম? নারী শিশু মাদক। হুম, নারী শিশুর কত ধারা? 21 স্যার। 21 মাদকের? মাদকের মাদকের কত ধারা? 50 নাকি 51? মাদকের 52 ইয়া 51। ফৌজদারি? ফৌজদারি কত ধারা, আসামির অনুপস্থিতিতে বিচার? 339-এর খ নাকি স্যার? হ্যাঁ, 339 খ। ওই যে পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে আর কি, হ্যাঁ, সমন ওয়ারেন্ট হুলিয়ার করে। এগুলো একটু মনে রাখবেন, কারণ যেটার সাথে যেটা সম্পর্ক আছে সেগুলো একটু মনে রাখবেন। মনে আছে ওই যে সমস্যা হচ্ছে যে রিভিশন একটু কম হয়ে গেছে তো এই জন্য হ্যাঁ, স্যার। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা তাহলে নেই। দ্রুত বিচার আইনের 11 ধারা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। আসামি যদি পলাতক হয়, আত্মগোপন করে, তাহলে গ্রেফতারি পরোয়ানার 7 দিনের ভিতরে যদি তারা গ্রেফতার করা সম্ভব না হয়, তাহলে একটা বাংলা দৈনিক পত্রিকায় 7 দিন সময় দিয়া যদি সে হাজির না হয়, সেই ক্ষেত্রে তার বিচার করা যাবে। তাহলে একটা জাতীয় দৈনিক পত্রিকায় 7 দিনের সময় দিয়া যদি সে হাজির না হয়, সেই ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে। আর ফৌজদারি কার্যবিধিতে কতদিন? কয়টা পত্রিকা? দুইটা। একটা। ফৌজদারি একটা কার্যবিধিতে একটা একটা সংশোধন হয়ে একটা হয়েছে, কতদিন? ওই যে সংশোধনেরটা একটা, ঠিক আছে স্যার। আর কতদিন? বুঝি নাই স্যার। ফৌজদারি কার্যবিধিতে 30 দিন নাকি কতদিনের আগে ভিতরে হাজির হবে?
30 দিন না কত স্যার? সংশোধনটা তো দেখিনি। ফৌজদারি কার্যবিধি 339-এর হতে এখন কোনো দিন নাই, এখন এসে নির্দিষ্ট সময়। এখন আর কোনো দিনের কথা এখানে স্পেসিফিকলি 15-30 এরকম কোনো কিছু বলা নাই, বলছে নির্দিষ্ট সময় উল্লেখ করে আদালত যেটা দিবেন। তাহলে দ্রুত বিচার আইনে 11 ধারা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার 7 দিনের সময় দিয়া একটা জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়া যদি সে হাজির না হয় সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। তারপরে হচ্ছে 12 ধারা ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। তাহলে এই আইনের অপরাধে যত অভিযোগ, তদন্ত, অনুসন্ধান, রিপোর্ট, আপিল যাই আছে ফৌজদারি কার্যবিধি অনুসারে হবে, এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে এটা আদালত হিসেবে গণ্য হবে এবং আপিল করতে হবে দায়রা আদালতে। তাহলে প্রথম শ্রেণীর আদালতে যখন কোনো শাস্তি দিবে এটার জন্য আপিল করতে হবে দায়রা আদালতে। আর এই আইনের অপরাধগুলো আমলযোগ্য হবে 12 ধারা। 13 ধারা হচ্ছে জামিন সংক্রান্ত বিধান। জামিন সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধিতে যাই থাকুক, আদালত রাষ্ট্রের শুনানির সুযোগ দিয়া দণ্ডপ্রাপ্ত আসামিকে জামিন দিতে পারেন, অর্থাৎ রাষ্ট্রপক্ষের পিপি কে এটা শুনানোর সুযোগ দিয়া জামিন মঞ্জুর করতে পারেন। তারপরে হচ্ছে ক্যামেরায় গৃহীত ছবি 14 ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। পুলিশ বা আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা অন্য কোনো ব্যক্তি এই আইনের অধীনে অপরাধের ছবি, বাস্তির চিত্র, অডিও, ভিডিও, আলাপ আলোচনা, টেপ রেকর্ড যদি আদালতে হাজির করে তাহলে সেটা সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে। দ্রুত বিচার আইনের 14 ধারা। তাহলে আমরা আবার আরেকবার রিভিশন দেই, দিয়ে এরপর দেখে আবার আমরা একটা নতুন একটা আইন শুরু করি। 1 ধারা হচ্ছে সংজ্ঞা সমূহ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ 2002। 1 ধারা হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ 2000, দ্রুত বিচার আইন 2002 হিসাবে অভিহিত হবে, অবিলম্বে কার্যকর হবে। 2 ধারা হচ্ছে সংজ্ঞা, এর মধ্যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ভয়ভীতি, বেআইনি বল প্রয়োগ দরিয়া কোনো সংস্থা চাঁদাবাজি ইত্যাদি করে সেটা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হবে। 3 ধারা হচ্ছে আইনের প্রাধান্য। 4 ধারা হচ্ছে শাস্তি। 5 ধারা হচ্ছে অপরাধের সহায়তার শাস্তি। আর 6 ধারা হচ্ছে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করলে তার শাস্তি। 7 ধারা হচ্ছে অপরাধ সংগঠনের ব্যবহৃত যন্ত্রপাতি, এগুলা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে, আর যদি কোনো বৈধ মালিক থাকে সেক্ষেত্রে তাকে ফেরত দেওয়ার আদেশ দিতে পারবেন। 8 ধারা হচ্ছে দ্রুত বিচার আদালত গঠন। 9 ধারা হচ্ছে আদালতের এখতিয়ার, কমপক্ষে সাব ইন্সপেক্টর বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তির অভিযোগ ছাড়া আমলে নেবেন না। 10 ধারা হচ্ছে বিচারের পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন। হাতে নাতে গ্রেপ্তার হইলে 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করবেন। 7 কার্য দিবসের ভিতরে অভিযোগপত্র দিবেন এবং আদালত 30 কার্য দিবসে মামলা নিষ্পত্তি করবেন। হাতে নাতে গ্রেপ্তার না হইলে 7 কার্য দিবসে রিপোর্ট দিবেন এবং 30 কার্য দিবসে নিষ্পত্তি শেষ করবেন। 11 ধারা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। একটা জাতীয় দৈনিক পত্রিকায় 7 দিনের সময় দিয়া হাজির না হইলে তার অনুপস্থিতিতে বিচার। 12 ধারা হচ্ছে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। ফৌজদারি কার্যবিধি আইনে অপরাধ অনুসন্ধান তদন্ত বিচার হবে। প্রথম শ্রেণী আদালতের বিরুদ্ধে আপিল করবেন দায়রা আদালতে, সবগুলো অপরাধ আমলযোগ্য হবে। 13 ধারা হচ্ছে রাষ্ট্রের শুনানির সুযোগ দিয়া সেটা কি করবেন, জামিন দিতে পারবেন। 14 ধারা হচ্ছে ক্যামেরায় গৃহীত ছবি, সেটা আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ 2002 শেষ। এখন আমরা পর্নোগ্রাফি পড়ি। পর্নোগ্রাফি তো ধারা কম আছে, এটা শেষ করে দেব। তাহলে পর্নোগ্রাফি আইন, এটা হচ্ছে 2012 সালের 9 নম্বর আইন। 8 মার্চ 2012 কার্যকর। মোট ধারা হয়েছে 14টা। এক ধারা হচ্ছে এই আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 হিসাবে অভিহিত হবে, অবিলম্বে কার্যকর হবে। 2 ধারা হচ্ছে সংজ্ঞা। অপরাধ আছে, অপরাধ একই। উপযুক্ত ব্যক্তি, উপযুক্ত কর্তৃপক্ষ বলতে কি বোঝায়,
অর্থাৎ সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যারা আছে তারা। পর্নোগ্রাফি কি? পর্নোগ্রাফির সংজ্ঞা হচ্ছে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন স্থির চিত্র, ভিডিও, অডিও, ভিজুয়াল চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে যেগুলা শিক্ষাগত কোনো মূল্য নাই, এইসব কাজগুলো হচ্ছে কি? পর্নোগ্রাফি। তারপরে হচ্ছে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল বই, সাময়িকী বা ভাস্কর্য, কল্পমূর্তি, কার্টুন, লিফলেট বা নেগেটিভ ও শর্ট ভার্সন, যে সেগুলা কি হবে? পর্নোগ্রাফি হিসাবে গণ্য হবে। যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল বই, পুস্তক, অভিনয়, অঙ্গভঙ্গি, ছবি, অডিও, ভিডিও, উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল বই, ভাস্কর্য, কল্পমূর্তি, লিফলেট, কার্টুন, এগুলা কি হবে? বা নেগেটিভ নেগেটিভ এবং সফট ভার্সন বা সফট কপি, সেগুলো কি হবে? পর্নোগ্রাফি হিসাবে গণ্য হবে। তারপরে হচ্ছে পর্নোগ্রাফি সরঞ্জাম, এর ঘ। পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে এইসব জিনিস উদ্ধার প্রদর্শন করতে গিয়ে যেগুলো ব্যবহার, ক্যামেরা, কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ, সিডি, বিসিডি, অপটিক্যাল ডিভাইস, ম্যাগনেটিক ডিভাইস, মোবাইল ফোন, এগুলা কি? এগুলো হচ্ছে পর্নোগ্রাফি সরঞ্জাম। তারপর হচ্ছে শিশু অর্থ শিশু আইনে সংজ্ঞায়িত শিশু, এই ছিল সংজ্ঞা। তারপরে হচ্ছে এই আইন 3 দ্বারা হচ্ছে এই আইনের প্রাধান্য। 4 দ্বারা হচ্ছে পর্নোগ্রাফি সংরক্ষণ, বাজারজাতকরণ ইত্যাদি নিষিদ্ধ করা যাবে না। পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, সরবরাহ, বাজারজাত, ক্রয়, বিক্রয়, প্রদর্শন করা যাবে না। 5 দ্বারা হচ্ছে তদন্ত, সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারবেন 30 কার্য দিবসের ভিতরে। আর যদি পুলিশ সুপারের অনুমতি নিয়ে আরো 15 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। আর 2 যদি তদন্ত সমাপ্ত করা না যায় তাহলে আদালতের অনুমতি নিয়ে আরো 30 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। তাহলে সাব ইন্সপেক্টর তদন্ত করবেন প্রথমে 30 কার্য দিবসে, এই সময় না পারলে পুলিশ সুপারের অনুমতি নিয়ে আরো 15 কার্য দিবস, ওই সময়ে না পারলে আদালতের অনুমতি নিয়ে 30 কার্য দিবসে শেষ করবেন। তো হয়েছে তল্লাশি, জব্দ ইত্যাদি। সাব ইন্সপেক্টর বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি ফৌজদারি কার্যবিধি অনুসারে তল্লাশি করতে পারবেন। আর তল্লাশিকালে জব্দকৃত হার্ড কপি, সফট কপি, বিসিডি, কম্পিউটার, মোবাইল ফোন, মেমোরি কার্ড, এগুলো সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর 3 হচ্ছে তদন্তকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন আর অন্য কোনো অপারেটর বা প্রোভাইডার বা বৈধ ভিওআইপি সার্ভিস বা সরকার হতে লাইসেন্স প্রাপ্ত অন্য কোনো কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে সংরক্ষিত তথ্য তদন্তকালে তদন্তকারী কর্মকর্তাকে সংগ্রহ করবেন এবং বিশেষ তথ্য আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ যতগুলো অপারেটর আছে, গ্রামীণ ফোন, মোবাইল বা যত ধরনের লাইসেন্স প্রাপ্ত জিনিস আছে, এরা কি করবেন? তদন্তকারী কর্মকর্তাতে এগুলা স্বাভাবিকভাবে তারা হস্তান্তর করবেন এবং এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। 6 দ্বারা। 7 দ্বারা হচ্ছে বিশেষজ্ঞের মতামত, যেটা হচ্ছে সরকারি বা আধা সরকারি যারা আছে বা কারিগরি বিভাগ হতে তাদের মতামত আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। 8 দ্বারা হচ্ছে পর্নোগ্রাফির দণ্ড, অর্থাৎ পর্নোগ্রাফি যদি কোনো নারী, শিশু অংশগ্রহণ করে বা প্রলোভনের মাধ্যমে তারা জানে বা অজানাতে যদি কোনো ভিডিও ধারণ করে, স্থির ছবি ধারণ করে, তাহলে তার শাস্তি হবে 8-এর 1-এ। 8-এর 1-এ হচ্ছে কোনো নারী বা পুরুষ বা শিশু অংশগ্রহণ করতে যদি বাধ্য করে বা প্রলোভন করে, সে জানে অথবা না জানিয়া তার ছবি ভিডিও তৈরি করে, তাহলে তার শাস্তি হবে 8-এর 1-এ। আর 2-এ হচ্ছে পর্নোগ্রাফির মাধ্যমে কোনো সামাজিক মর্যাদা হানি করলে বা বয়বৃত্তির মাধ্যমে যদি কোনো টাকা আদায় করে, সেক্ষেত্রে তার শাস্তি হবে 2-এ। আর কোনো পর্নোগ্রাফি বা ইন্টারনেট ওয়েবসাইট বা মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের মাধ্যমে যদি কোনো পর্নোগ্রাফি সরবরাহ করে, তাহলে তার শাস্তি হবে 8-এর 3-এ। আর যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে গণ উপদ্রব তৈরি করে, সৃষ্টি করে, তাহলে তার শাস্তি হবে 8-এর 4-এ। যেমন এগুলা কি হবে? পর্নোগ্রাফি বিক্রয় দেওয়া, ভাড়া করা, প্রদর্শন করা, পর্নোগ্রাফি পাওয়ার বিজ্ঞাপন প্রচার করা, এইসব কাজ যদি করে, তাহলে তার শাস্তি হবে কি? 8-এর 4-এ। তারপর হচ্ছে
6 কোন শিশুকে দিয়ে যদি পর্নোগ্রাফি বিক্রয় বাড়া বিতরণ করায় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 6 কোন শিশুরে দিয়ে যদি বিক্রয় প্রদর্শন প্রকাশ না করায় তার শাস্তি। আর 7 হচ্ছে এই আইনের অধীনে সংগঠিত কোনো অপরাধের সহিত প্রত্যক্ষভাবে জড়িত বা সহায়তাকারী ব্যক্তি একই দণ্ডে দণ্ডিত হবে। তাহলে সাথে বলছে কি, 8-এর সাথে বলছে যে 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 অপরাধ করুক সে কিন্তু একই দণ্ড ভোগ করবে 8 দ্বারা। তারপর 9 দ্বারা হচ্ছে এই আইনের প্রযোজ্যতা, অর্থাৎ ধর্মীয় কাজে ব্যবহৃত যেগুলো আছে পুস্তক লেখা বা প্রতিমা, এইগুলা কি হবে না, পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে না 8 দ্বারা। 10 দ্বারা হচ্ছে অপরাধ আমলযোগ্য, অর্থাৎ এই সবগুলো অপরাধ আমলযোগ্য হবে এবং জামিনের অযোগ্য হবে 10। 11 দ্বারা হচ্ছে বিচারের পদ্ধতি, ফৌজদারি আইন সরকার বিচার হবে, তবে সরকার যদি গেজেটের মাধ্যমে অন্য কোনো আদালত গ্রহণ করে তাহলে সেই আদালত বিচার হবে। 12 দ্বারা হচ্ছে আপিল, রায়ের 30 দিনের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করতে হবে। 13 দ্বারা হচ্ছে মিথ্যা মামলা বা অভিযোগ, যদি কেউ মিথ্যা মামলা বা অভিযোগ করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 13 দ্বারা। এই ছিল আমাদের পর্নোগ্রাফি আইন। তাহলে পর্নোগ্রাফি আইনের আমরা 8 ধারাটা একটু একটু মনোযোগ দেই, যে কোনো শিশুকে চুক্তি বা নারী শিশুর মধ্যে যদি কোনো প্রলোভন সৃষ্টি করে, সে জানে অথবা না জানিয়ে যদি তার ছবি ভিডিও ধারণ করে তাহলে তার শাস্তি হবে 8-এর 1। আর 2 হচ্ছে কোনো ব্যক্তির পর্নোগ্রাফির মাধ্যমে যদি তার সামাজিক মর্যাদা হানি করে বা ভয়ভীতি দেখায় টাকা সুবিধা লাভ করে তাহলে তার শাস্তি হবে 8-এর 2। 3 হচ্ছে ইন্টারনেট ওয়েবসাইট মোবাইলের মাধ্যমে করলে 3। আর 4 হচ্ছে গণ উপদ্রব সৃষ্টি করলে, আর পর্নোগ্রাফি বাড়া বিক্রয় ইত্যাদি যদি করে তাহলে হচ্ছে 5-এ। আর 6 হচ্ছে কোনো শিশুকে দিয়ে পর্নোগ্রাফি বিক্রয় বাড়া বিতরণ সরবরাহ প্রদর্শন করাইলে তার শাস্তি হবে 6। আর 7 হচ্ছে এই আইনে যারা সহায়তা করবে সবাই সমানভাবে দণ্ডিত হবে। আর মিথ্যা মামলা হইলে 13। তাহলে এখানে আমরা মোট দ্বারা দরকার কয়টা? মোট দ্বারা দরকার হচ্ছে 2 এর সংজ্ঞা, আর হ্যাঁ, দুই আচ্ছা স্যার, এটা কি হবে? কোনটা? যদি কোনো ব্যক্তি দৈহিক সম্পর্ক স্থাপন করে, ভিডিও চিত্র ধারণ করে আর কি, হুম, দৈহিক সম্পর্ক স্থাপনকালে ভিডিও চিত্র ধারণ করায় পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে, তাইলে 8-এর 1-2 দিতে পারবো? 8-এর 1। 2 দেওয়া 8-এর 1, যাবে না? হ্যাঁ, কথা বুঝেন। দৈহিক প্রথমে হচ্ছে কি তার দৈহিক সাথে সম্পর্ক দৈহিক স্থাপন করে দৈহিক ভিডিও সম্পর্ক করছি, স্থাপন করছে, ঠিক আছে। সেটা আবার ভিডিও করছি। আমি বলি দৈহিক সম্পর্ক স্থাপন করছে, এটা ভিডিও করছে 8-এর 1। এখন সে কি করলো, এখন যখন এই মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেল, এখন তার সম্মান হানির জন্য এটা কি করলো, ফেসবুকে দিল, ঠিক আছে, ফেসবুকে দিল, তাহলে সেটা হবে 3, ঠিক আছে। আর যেহেতু মিডিয়া তার প্রকাশ করলে? আর যদি এটা কি করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার কারণে তার মানহানি হয়েছে, এই জন্য 8-এর 2 ক্ষেত্র আছে, বুঝা গেছে। আচ্ছা, 8-এর 1, 2, 3 গুলো আবার বলেন। 8-এর 1 হচ্ছে আপনি মনে করেন যে কোনো নারী শিশু তারে ভয় ভীতি দেখাইয়া হোক প্রলোভন দেখাইয়া হোক, সে জানে অথবা না জানিয়ে কি করলেন, তার ছবি ভিডিও আপনি তুললেন, এই যে তার ছবি তুললেন, অশ্লীল ভিডিও ছবি তুললেন, এই জন্য আপনার শাস্তি হবে 8-এর 1। এখন এই যে আপনার কাছে যে ভিডিওটা আছে এটা আপনি কি করলেন, তারে ব্ল্যাকমেলিং করার জন্য আপনি বললেন, এটা কি করলেন, অনলাইনে ছাড়ি দিলেন, তাহলে এই যে তার মর্যাদা মর্যাদা হানি। মর্যাদা হানি করার জন্য, তাকে অপমানিত করার জন্য বা তার কাছে টাকা আদায় করার জন্য আপনি কি করলেন, অনলাইনে ছাড়ি দিলেন। যখন অনলাইন চলে আসবে তখন এটা চলে যাবে 8-এর 3। আর এটা ছাড়ার কারণে কি হইলো, তার মান সম্মান নষ্ট হইলো, এই জন্য 8-এর 2। বুঝা গেছে। স্যার এই যে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক এতে দিলে কত হবে? 3, এটা হবে 3, আর সাইবারের হবে 25, সাইবারের হবে 20, 20, 21। 20-এ হচ্ছে মোবাইল, সাইবারের 20 না 24।
মানে অন্যের ভয়ভীতি হুমকি প্রলোভন দেখানো। নতুন সংশোধন মনে হয় 24 আইছে এটা। 25 থেকে 24 আসছে, ঠিক আছে। হ্যাঁ, 25 থেকে 24 আসছে এটা। আর যদি জুয়া গেলে তাহলে সেটা হবে 20। ঠিক আছে, যদি আগামী কালকে থেকে সম্ভব হয় তাহলে আমরা ক্লাস করব, আর না হইলে মনে করেন যে আগামী 1 তারিখে ইনশাল্লাহ আবার ক্লাস শুরু হবে। বুঝি নাই ঠিক স্যার। আছে, বলতেছি যদি আগামী কালকে সম্ভব হয় তাহলে ক্লাস করব, আর যদি আগামী কালকে একান্তই সম্ভব না হয় তাহলে আগামী মাসের 1 তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে। আচ্ছা ঠিক আছে স্যার, 1 তারিখ থেকে শুরু করেন, আগামীকাল যদি সম্ভব হয় ওই যে হুম। মোটর যান একটু আবার ঢুকবো স্যার। যদি সম্ভব হয় তাহলে আগামী কারণ এখন ওই যে কি হয়, মানব পাচার প্রতিরোধ দমন আইন যেগুলো, ওইগুলো এখন শুরু করি না, কারণ ওইটা একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো এই জন্য এটা একটু সময় লাগবে। এই জন্য এখন আর ঢুকবো না। এখন আগামীকালকে যদিও ক্লাসে ঢুকি তাহলে পিছনের কিছু 2-1টা আইন নিয়ে একটু রিভাইজ দেবো আর। আচ্ছা ঠিক আছে, নইলে সেটা ভালো হবে। নইলে আগামী মাসের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার ক্লাস শুরু হবে।